নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কবিতা। স্বামী গত হলো মাত্র 6 মাস। 6 মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স 18-তে, বিয়ে 20-এ, বৈধব্য মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনেও রাখেনি, তবে নিষেধ ছিল সন্তান যেন না আসে গর্ভে। 6 মাস আগে হুট করেই শাফিনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফেরালো না শাফিনকে। মৃত্যুর শেষ সময়ে কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আমানত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। শাফিনের মা ছেলের হাত ধরে বলেছিলেন সে তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা খালি খালি লাগতো না। কবিতার বাপ ভাইয়েরা এসেছিল, তারা কবিতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলে দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করার কথা বললেও আপত্তি করেন না তারা। প্রথম দিকে শাফিনের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখ মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাও তার সহ্য হয়নি। কবিতাকে তার বাবা ভাই নিয়ে যাওয়ার 3 দিনের দিন সকালে কবিতাদের বাড়িতে উপস্থিত হন তিনি। কবিতার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেক ঘেটেছে। সুশ্রী চেহারায় জুটেছে কালিমা। তার কান্নায় আশেপাশে 2-4 বাড়ির মহিলারা এলেন, সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিস্থিতি সামলে গেলে ভদ্রমহিলা নিজ বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে। কবিতা আপত্তি জানালো, এ কি করে হয়? শাফিনের জায়গা কাউকে দেওয়ার নয়। স্পষ্ট ভাষায় সেই কথা বাবা ভাইকেও বলেছে, অথচ শাফিনের মা নাছোড়বান্দা। কবিতার হাত ধরে বললেন, মারে, আমি তোর বয়সে ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম নিল। আবিদের 2 বছর পর জন্মালো শাফিন। শাফিনের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদের সব ইচ্ছা পূর্ণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু যদি আমি জানতাম আমার শাফিনের মা কথা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীরে অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবে না সে। তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেও কেউ গ্রহণ করল না। বিয়ের দিন তারিখ পাকা করার পূর্বে প্রথমবারের মতন কথা হলো আবিদের সাথে কবিতার। ভাইয়ের অনেক কথাই শুনেছিল শাফিনের মুখ থেকে। লেখাপড়ার সুবাদে জাপানে অবস্থান করছে আবিদ, শাফিনের থেকে মাত্র বছর 2 বড়। কথা ছিল লেখাপড়া শেষে শাফিনও চলে যাবে ভাইয়ের কাছে, কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কবিতার সাথে কথা বলতে তার যে বেশ জড়তা কাজ করছে বুঝতে বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা? একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্তু সে আপনার ভাইয়ের স্ত্রী। আমার সাথে না বিয়ে হলেও তো অন্য কাউকে করতে হবে। আমি শাফিনের জায়গা কাউকে দিতে পারবো না। আমরা কেউ কারো জায়গা নিতে পারবো না। কেবল নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। আমি আপনাকে শারীরিক... কবিতা, আমার কথা শুনুন। আমি বিয়েটা কেবল মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই শাফিনকে ভালোবাসেন, তাহলে শাফিনের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিষয়টা ডিল করে নিতে পারি। কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি বেশ বুদ্ধিমতী কবিতা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দেব আমি মেল করে, আপনি সাইন করে দেবেন। আপনার কোনো শর্ত? আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করব না। সন্তান ধারণের কথা তখন আসবে যখন আপনি আমার সাথে ফিজিক্যালি থাকবেন। আপনি কি এতে রাজি আছেন? আমি কখন বলেছি? তাহলে কথা কেন উঠছে? আমি আমার শর্ত জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আপনার মাঝে থাকবে আশা করছি। আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা পালতে পারেন। আপনি একটু বেশি কথা বলেন। আবিদ কিছুটা বিরক্তি নিয়ে কল কেটেছিল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তির হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী। শাফিন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। জামাই মরলে জামাই পাওয়া যায়, কিন্তু পোলা মরলে পোলা পাওয়া যায় না। পোলার বউ বিয়া বইব, জামাই পাবো। মায়ের বুক যে খালি হইব, সে বুক খালি কি দিয়া ভরবো? পান খেতে খেতে কয়েকজন বয়স্ক মহিলা এসব আলোচনায় ব্যস্ত। তাদের চোখে কবিতার জন্য এতদিন বেশ মায়া দয়া ছিল। তার শোকে তারাও 2 ফোঁটা পানি ফেলতে দ্বিধা বোধ করেনি। আরে, মেয়ের কি কষ্ট! এত অল্প বয়সে গায়ে সাদা থান উঠল। অথচ আজ নতুন করে সব শুরুর গল্পেই তারাই যেন খল চরিত্র। তারা কোনোভাবেই অবিবাহিত ছেলের সাথে কবিতার বিয়েটা মেনে নিতে পারছে না। সেদিকে কোনো গ্রাহ্য নেই কবিতার পরিবারের। দিন কয়েক পূর্বে যখন তার বিয়ের কথাও চলছিল না, সে সময়ের কথা।
তার ভাই কবির শহর থেকে ফেরার সময় বোনের জন্য নিয়ে এসেছিল লাল রঙের একটা 3 পিস। লাল রং বরাবরই কবিতার বেশ পছন্দের। কবির কোথাও শুনেছিল নতুন কাপড় দেখলে মেয়েদের মন ভালো হয়, তারা খুশি হয়, তাই আকপিচ না ভেবে বোনের জন্য লাল রঙের 3 পিস কিনে এনেছিল। কবিতার হাতে দেওয়ার পর সে 3 পিসের ওড়নায় হাত রেখে বলেছিল, আমি বিধবা মানুষ ভাই, এ সময় কি আমাকে মানায়? লোকে নানান কথা বলবে, লোকের কথায় কি হয়েছে কবে? লোকের কথাতেই সব হয়, লোকের কথাতে সমাজ চলে, লোকের কথা ধার আমরা কখনো ধারিনি। আমরা নিজেদের খুশির কথা ভেবে চলেছি, হোক সেটা সাফিনের সাথে তোর বিয়ের কথাই। তখনও লোকে কম কথা বলেনি। আমরা কি শুনেছিলাম? আমরা তোর খুশিটা দেখেছি। কবিতা ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের মুখপানে তাকিয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে গেছে তার। সাফিনের কথায় ক্ষত ঘায়ে পুনরায় আঘাত লাগলো। মানুষটা দেহ যে পচে গেছে, মাটিতে মিশে যাচ্ছে ধীরে ধীরে। মৃত্যু কেন এত যন্ত্রণার হয়? যে মরে যায় সে একদিকে বেঁচে যায়, ইহজাগতিক যন্ত্রণা থেকে মুক্তি হয় তার। কিন্তু যাদের পেছনে ফেলে যায় তাদের যন্ত্রণার শেষ কোথায়? চলে যাওয়া মানুষকে এক পলক দেখার জন্য মনের আহাজারি কিংবা না দেখতে পাওয়ার দম বন্ধকর কষ্টের অনুভূতি সবার হয় না, কবিতার হয়, ভীষণভাবে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যে মানুষটার মুখ দেখা হয় হুট করে একটা দিনের পর, আর সে মুখ দেখতে না পাওয়া, কিংবা রাত হলে একই বালিশে মাথা রেখে গায়ের ওপর হাত রেখে ঘুমানোর অভ্যেসে যখন টান পড়ে, তখন রাতের ঘুমটা উবে যাওয়ার ব্যাপারটা সবাই বোঝে না। বিচ্ছেদের এই সময়ে হারানোর যন্ত্রণাটা তারাই বুঝে যারা কখনো ভালোবেসেছিল। পরের দিন মায়ের সাথে পাশের বাড়িতে দর্জির কাছে কাপড় দিয়ে ফিরে আসার সময় গ্রামের কয়েকজনের টিপ্পনির শিকার হয় কবিতা। হাতের চুড়ি, নাকের ফুল পরা নিয়েও কত কথা। সবার বেশ মায়া হয়েছিল সাফিনের মায়ের জন্য। ভদ্রমহিলা ছেলে হারিয়েছে, আর কবিতা হারিয়েছে স্বামী, আবার বিয়ে হলেই তো পাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল কবিতা। তার বাবা দীর্ঘদিন মেয়ের মুখের দিকে তাকায়নি, একটা মাত্র ভয়, তাকিয়ে যদি দেখতে পায় মেয়েটা কাঁদছে, তার 2 চোখে পানি, তাহলে সইবে কি করে? যুবতী মেয়ে বিধবা হয়েছে, এর থেকে কঠিন সত্য পৃথিবীতে আর কিছুই নেই তার জন্য। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে। ঠিক সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ের তিনি আবার বিয়ে দেবেন, অন্তত সমাজের মানুষের হাত থেকে রক্ষা করার জন্য হলেও দিবেন। লাল রঙা 3 পিসটা আজ হাতে পেয়েছে কবিতা। ইতিমধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেছে। আগামী শনিবার ফোনেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কাকতালীয়ভাবে তার প্রথম বিয়েটাও হয়েছিল ফোনেই। পরবর্তীতে কোর্ট রেজিস্ট্রেশন হয়, কারণ শাফিনের বয়স তখন কাগজে কলমে ভুল ছিল। লাল রঙা 3 পিসটা পরে কেবল বসেছিল, অমনি ফোনে কল এলো। শাশুড়ি মায়ের নাম্বার দেখে কল দ্রুত রিসিভ করলো। কবিতা, জি মা, আবিদের সাথে কথা হলো? তুই তো কোনোদিন ওকে দেখলি না মা, আমার ছেলেটাকে একটাবার দেখে নে। তার প্রয়োজন নেই মা, আমার জন্য শাফির নিজেই যথেষ্ট। আবিদ নেটেই আছে, আমি গ্রুপে ভিডিও কল দিচ্ছি, 1 মিনিট তারা। হৃদকম্পন কয়েক গুণ বেড়ে গেল কবিতার। তার 2 পায়ে যেন বল নেই। বিছানার একটা পাশ থেকে ওড়না তুলে নিয়ে মাথায় দিল। ভিডিও কলে আবিদ এবং তার মাকে দেখা যাচ্ছে। আবিদের দিকে তাকায়নি সে, দৃষ্টি নামিয়ে ফেলল। কল রিসিভ করার পূর্বে কবির যাচ্ছিল দরজার সামনে দিয়ে। তাকে ডেকে 1 মিনিটের মাঝে সবটা বলেছিল কবিতা। ভাইকে অনুরোধ করেছিল তার পাশে থাকতে। কবির বুঝতে পেরেছিল বোনের অস্বস্তি, তাই নিজ থেকে কথা বলল আবিদের সাথে। তাকে দেখা যাচ্ছে কোনো ক্যাফেতে বসে আছে। কবিতা সেই যে দৃষ্টি নামিয়েছে আর তুলেনি। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল তার হাতে। দৃষ্টি এড়ালো না তার শাশুড়ি কিংবা আবিদের। আবিদ তবুও কিছু বলল না, সে স্বাভাবিকভাবে কথা বলে কল কেটে দিল। কবির খেয়াল করেছিল আবিদের সাথে কবিতা ভালো মন্দ কোনো কথা বলেনি। সে পুনরায় জিজ্ঞেস করল, কোনো জোর নেই ছোট্ট বউ, তুই রাজি না থাকলে আমাকে বল, আমি সব বন্ধ করে দিব। প্রয়োজনে বাবার পায়ে ধরবো। তুই কি রাজি? তোকে কি বাবা বা বড় ভাই জোর করছে? না ভাই, আমি রাজি, তোমরা প্রস্তুতি নিতে থাকো। নিজ রুমে ফিরে পড়ায় মন বসাতে ভীষণ কষ্ট হচ্ছে আবিদের। তার মানসপটে ভেসে উঠছে মানবী লাল পদ্মের ছবি, যেখানে জমে আছে কয়েক বিন্দু জল। হুট করে গরম লাগছে তার। কোনো কিছু না ভেবে কল দিল তাকে। কবিতা, এটা আমাদের চুক্তির বিয়ে, তবে কেন আপনি তখন কাঁদলেন? আমার কান্নায় আপনার কি আসা যায়? আপনি আমার দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। আমি যে দৃষ্টিতে শাফিনকে দেখতাম সেই দৃষ্টিতে আপনাকে কি করে দেখব? আপনি ভুলে কেন যাচ্ছেন এটা চুক্তির বিয়ে? কবিতা থমকালো। সত্যি তো? সে কেন ভুলে যাচ্ছে এটা চুক্তির বিয়ে? সেখানে শাফিনের জায়গায় আবিদ আসার কোনো সম্ভাবনাই তো নেই। এক ছেলে যে বউ খাইলো, বড় ছেলেরে দিয়াও সেই মা আনবি? তোর মনে কি কোনো ডর ভয় নাই রে আবিদের মা? না, নাই। কবিতা আমার ছেলেকে কেন খাবে ভাবি? এটা কেমন কথা? হায়াত শেষ, আমার ছেলেকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছেন, এখানে কবিতার কোনো দোষ নেই। স্ত্রীর দোয়ায় বরকত মেলা। তোর বউ কেমনে দোয়া করলো যে স্বামীর প্রাণ বাঁচাতে পারলো না?
জায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল আবিদের মা। মৃত্যুর উপর কারোর হাত নেই, এটা বয়স্ক সেকেলে যুগের মানুষকে বোঝাতে ব্যর্থ সে। এমন নয় কবিতা নিজ হাতে স্বামীকে মেরে ফেলেছে। শাফিন এবং কবিতা লেখাপড়ার সুবাদে শহরে থাকত। তারা নিজেদের খরচ নিজেরাই জুগিয়েছে। ছুটিতে গ্রামে এসে হুট করে শাফিনের গায়ে জ্বর দেখা দিল। পেট খারাপ ছিল দিন দুয়েক। কবিতা অস্থির হয়ে উঠলেও শাফিন মাকে বলেছিল, মা আসার সময় আমরা পুরীর সমুচা খেয়েছিলাম, এজন্য বোধহয় এমন হলো। কিন্তু রাত পোহাতে না পোহাতে শাফিনের অবস্থা বেগতিক হলো। তাকে নিয়ে ছুটল সদর হাসপাতালে। জরুরি বিভাগে দেখানোর পর দ্রুত ভর্তি করা হলো। পরীক্ষার পর জানা গেল তার ডেঙ্গু হয়েছে এবং প্লাটিলেট কমেছে কয়েক গুণ। কত চেষ্টা, কত মেডিসিন, এই ডাক্তার ওই ডাক্তার, হাসপাতাল বদল, কিছুতেই রক্তের প্লাটিলেট উঠল না। সুশ্রী মুখে মৃত্যুর যন্ত্রণা, দুই চোখে দেখতে পারছিল না কেউ। শেষ অবধি তার বাবাকে কেউ বলল কোনো এক হুজুরের পরা পানি এনে দিতে। সেখানেই ছুটলেন ঝড় বাদলা মাথায় নিয়ে। কোনো কিছুই ফেরাতে পারল না শাফিনকে। শাফিনে চলে যাওয়ার পর কবিতার জ্ঞান ছিল না 3 দিন। স্বামীর শেষ দেখাটাও তার ভাগ্যে জুটেনি। যেদিন জ্ঞান ফিরল সেদিন থেকে কারোর সাথে কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আকাশের দিকে। হাসপাতালে থাকাকালীন সময়ে শাফিনের প্রতি ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব দেখে তাকে কোনোভাবেই দোষ দিতে পারে না শাফিনের মা। আবিদের জন্য কবিতার থেকে ভালো মেয়ে অবশ্যই সে পাবে। অবিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাবে, কিন্তু কবিতা অনন্য। অন্যের ঘরে তাকে কোনোভাবেই যেতে দিবে না। কবিতার অন্যত্র বিয়ে হলে, আবিদ অন্যত্র বিয়ে করলে ওরা কেউ মনে রাখবে না শাফিনকে। কেউ দুমুঠো চাল দান করবে না মৃত সন্তানটার জন্য। তবে কবিতা এই বাড়িতে থাকলে শাফিন কোথাও না কোথাও বেঁচে থাকবে তাদের মাঝে। হয়তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই ভুল সিদ্ধান্তটা সে নিতে চায় সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে। পুকুর পাড়ের পানিতে পা ডুবিয়ে শাফিনের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা মনে করছিল কবিতা। তাদের প্রথম সংসার সাজানো, ইচ্ছে করে একটা প্লেট, একটা বালিশ কিনে আনার ঘটনা, কিংবা শুরুর দিকে কেবল ভর্তা ভাত খাওয়ার ব্যাপারটা। কবিতা তরকারি রান্নাটা তেমন পারত না। প্রথম কয়েকদিন বাইরে থেকে খাবার কিনে আনলেও পরবর্তীতে কবিতার ফুড পয়জনিং হয়। কবিতার ভাইরা দেখতে এসে শাফিন নয় কবিতার ওপর ভীষণ রাগ করেছিল। সেদিন বোনের জন্য ফ্রিজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনায় আরেক দফায় কথা কাটাকাটি হয় দুই পরিবারের। শাফিন নারাজ জিনিসপত্র নিতে। অপরদিকে কবিতার ভাইদের একটাই কথা, তোমরা বিয়েটা নিজেরা করেছ, আমরা বিয়েতে অনুষ্ঠানে যে টাকা খরচ করতাম অন্তত সেটা দিয়ে তোমাদের উপহার দিতে দাও। অবশেষে অনেক বোঝানোর পর শাফিনকে রাজি করানো হয়। বিষয়টা শাফিনের বেশ খারাপ লেগেছিল। পরের মাসে টিউশনির বেতন পেয়ে সে পুরোটা কবিতার হাতে দিয়ে বলেছিল, আমি চেয়েছিলাম আমরা টুকটাক টাকা জমিয়ে জিনিসপত্র কিনব, কিন্তু তুমি এসবে অভ্যস্ত। তাতে কি, আমরা টাকা জমিয়ে আবার নতুন করে কিনব, না হলে ভাইদের বিয়েতে ঠিক এসব উপহার দিয়ে শোধ করে দেব। আইডিয়াটা বেশ পছন্দ হয়েছিল তার। তারা ঠিক এইভাবেই গুছিয়ে নিয়েছিল। সব হলেও বালিশ একটা থেকে 2টা হতে দেয়নি ছেলেটা। তাদের মাঝে যত মনোমালিন্য হোক না কেন, রাতে সব মিটে যেত। স্মৃতি কতই না সুন্দর, স্মৃতি জমিয়ে রেখেছে কবিতা। ক্যান আই কল ইউ? ফোনে টুংটাং করা আসা মেসেজের নোটিফিকেশন দেখে কবিতা ফোন হাতে নিল। আবিদের মেসেজ এসেছে, তার নাম্বারটা সেভ করা হয়নি। কাকতালীয়ভাবে কোনোদিন তাকে দেখেওনি কবিতা। সবসময় শাফিনের সাথে কথা হতো তার। ভিডিও কলে কথা বলতে বললে কবিতা বরাবর বলতো, তুমি ছাড়া কেউ আমাকে এতটা কাছ থেকে কেন দেখবে শাফিন? আমার ভালো লাগে না, প্লিজ জোর করো না। অথচ নিয়তির বিধানে আজ তার সাথে কথা বলতে হচ্ছে। নেট অন করে হোয়াটসঅ্যাপে কল দিল। আবিদ অডিও কল রিসিভ করার পূর্বে দাম্ভিকতার সাথে হেসে তার বন্ধুকে বলল, ও জানিস কে? ও হচ্ছে আমার সকল সমস্যার মূল। ওকে বিয়ে না করলে আমার মা আমাকে ত্যাগ করবে। ওর জন্য আমি আমার 4 বছরের ভালোবাসাকে ত্যাগ করছি। সুন্দর না বিষয়টা? কলটা কেটে গেছে। আবিদ এপাশ থেকে নিজে কল ব্যাক করলো। কল রিসিভ করে কবিতা নিশ্চুপ হয়ে আছে। আবিদ নিজ থেকে বলল, কয়েকটা শাড়ির ছবি পাঠাচ্ছি কবিতা, পছন্দ করে বলুন আপনার কোনটা চাই। শাড়ি কেন? নতুন বউকে বিয়েতে শাড়ি দিব না? আমি শাফিন ছাড়া অন্য কারোর জন্য কখনো সাজিনি। এটা আপনি ভুলে যাচ্ছেন কেন? বিয়েটা চুক্তি মাত্র। আমাকে আমার কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। আপনার দ্বিতীয় বিয়ে হলেও আমার প্রথম বিয়ে কবিতা। আমি চাই আমার বিয়ের দিন আমার বউ লাল টুকটুকে শাড়ি পরবে, হোক সে বিয়েটা চুক্তির সহিত। আমি বাধ্যগত নই, সময় বলে দিবে। শাড়ি কোনটা পছন্দ জানাবেন, আগামীকাল বা পরশু পৌঁছে যাবে। পছন্দ জানাতে সংকোচ করবেন না। রাগে ক্ষোভে কল কেটে দিল কবিতা। সে শাড়ির ছবি না দেখে মেসেজ করলো তার সবগুলো পছন্দ। সে ভেবেছিল আবিদ কথা বাড়াবে, কিন্তু রিপ্লাই এলো, ঠিক আছে। সমস্যার সমাধান হতে দেখে স্থির হলো কবিতা। অন্তত শাড়ি আসবে না। অপরদিকে আবিদ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এতটা যন্ত্রণা দিব যে আপনি আমায় ছেড়ে যেতে বাধ্য হবেন কবিতা।
একজন নারীর সবচেয়ে আপন হয় তার স্বামী। কবিতার ক্ষেত্রেও ভিন্ন ছিল না। আজ তার বিয়ের জন্য গয়না পাঠিয়েছে আবিদের মা, জানিয়েছে আসছে বিয়ের শাড়িও। শাফিনের সাথে বিয়ের সময় এসব কিছুই ঘটা করে হয়নি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে শাফিন কিনেছিল নতুন বইয়ের সাজসজ্জার জিনিসপত্র। ২,০০০ টাকায় কেনা বিয়ের শাড়িটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে সে বলেছিল, যখন আমার স্থায়ী চাকরি হবে আমি প্রতি মাসে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আমরা আমাদের ৫০তম বিবাহ বার্ষিকীতে আবার বিয়ে করব। তখন দেখবে আমি তোমায় সোনায় মুড়িয়ে দেব বউ। বউ শব্দটা শুনে কবিতা লজ্জায় লাল বেগুনি হয়ে গেছে। ৭৫০ টাকার নাকফুল এবং ২,০০০ টাকার শাড়ি পরে কবুল বলার সময় যেমন উত্তেজনা এবং আন্দাজ কাজ করছিল, তেমন আনন্দের ছিটাফোটাও কাজ করছে না সামনে থাকা গয়নাগুলো দেখে। নাকফুলটা খুলে কবিতার ভাবি হিরে বসানো সোনার নাকফুলটা পরাতে চাইলে কবিতা বলল, ভাবি এটা যে আমার হীরের থেকেও দামি, আমাকে এটা খুলতে বলবে না। কবিতা, এটা সামান্য একটা পাথরের নাকফুল আর এটা হীরার। তুই কাজ আগলে হীরেকে ছুঁড়ে ফেলছিস। আমার কাছে আমার প্রিয়তম হীরার চেয়েও দামি। যেটাকে কাজ ভাবছ আমি দেখছি আমার ৭ রাজার ধন। তুই পারবি না তবে? না, আমাকে কোনো কিছু নিয়ে তোমরা জেদ করলে আমি গলায় দড়ি দেব। ফোনের অপর পাশ থেকে সবটা শুনতে পেল শাফিনের মা। দীর্ঘশ্বাস ফেলে কবিতার মাকে বলল, আপা ওকে জোর করবেন না। ইতিমধ্যে আমি আমার বড় ছেলেকে জোর করে রাজি করিয়েছি। ভিনদেশি এক খ্রিস্টানের প্রেমে পড়েছে সে। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কবিতার মা ফিসফিস করে বলল, কি বলছেন আপা এসব? ঠিক বলছি আপা, এক ছেলেকে অকালে হারালাম, আরেক ছেলে যদি না ফিরে, এজন্যই কবিতাকে আমি জোর দিচ্ছি, তাড়াহুড়ো করছি। আপনার থেকে আমার কিছু লুকানোর নেই আপা, ওরা সুখী হবে তো? আমরা তো কোনো ভুল করছি না, আমরা কেবল নিজ নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আপা। আল্লাহ সহায় হবেন। এতে যদি ওদের নজরে আমাদের খারাপ হতে হয় তবে আমরা তাই হব। ঠিক বলেছেন আপা, কবুলের জোর অনেক। যখন দুইজন একটা বৈধ সম্পর্কে দায়িত্বে বাঁধা পড়বে তখন আর এসব থাকবে না। শাফিনের মায়ের বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। সে ভেবেছিল কবিতার মা বুঝি বেঁকে বসবে, কিন্তু না, তার ভয় ঠিক হয়নি। আবিদকে আটকানোর এর থেকে সহজ এবং দ্রুততর উপায় আর ছিল না। শাফিনের মৃত্যুর ৩ দিন পরে জানতে পারে আবিদের সাথে ক্রিশ্চিয়ানা নামের এক মেয়ের প্রায় ৪ বছরের সম্পর্ক রয়েছে। সেদিন থেকে বড় পুত্রকে হারানোর ভয় তাকে জড়িয়ে নিয়েছিল। নিজ ধর্মের কোনো মেয়ে হলে কখনো আপত্তি করতেন না, কিন্তু বিধর্মী একটা মেয়েকে কখনোই মেনে নেওয়া যায় না। অপরদিকে কবিতার মা চিন্তা করছিলেন, কবিতা অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়নি, কিন্তু আবিদকে বিয়ে করতে রাজি হয়েছে। কবিতা নিজেও তো বিধবা। ছেলে মানুষের চরিত্রের দাগ কেউ দেখে না। অবিবাহিত ছেলে হয়েও কবিতাকে কেবল মায়ের কথায় বিয়ে করতে রাজি হওয়া ছেলের এইটুকু দোষ মাফ করাই যায়। আসলে দোষ তো আবিদের না, দোষ হচ্ছে ওইসব ছেলে মেয়েদের। হাঁটুর উপরে কাপড় পরে চোখের সামনে ঘুরঘুর করলে পুরুষ মানুষের মন তো একটু পিছলে যাবেই। এসব নানান কথা চিন্তা করে ঘরের কাজে মনোযোগ দিলেন ভদ্রমহিলা। 2 দিন পর একমাত্র মেয়ের বিয়ে। এলাকায় জ্বালানি দিতে হবে। পাশের বাড়ির চাচিকে গরুর দুধের অগ্রিম বায়না দিতেও ভুলেনি। ঘরে নতুন ধান উঠেছে। খেজুর গুড়ের পায়েস রান্না করে পুরো গ্রামে জ্বালানি দেবে। কবিতা দূর থেকে বিয়ের সকল প্রস্তুতি দেখে। আকাশের দিকে তাকিয়ে কান্নাগুলো গিলতে চেষ্টা করে বলে, পরপারে চলে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখার জন্য মনে যে তৃষ্ণাটা জাগে, সে তৃষ্ণা কতটা চোখের পানি দিয়ে তৃপ্ত হবে আমার খোদা? কবে তৃপ্ত হবে? আমি বিয়েটা করতে চাই না আব্বা। তুমি এই বিয়েটা না করলে আমি বিষ খাবো, সাথে তোমার মাকেও খাওয়াবো। এরপর তুমি নিজের ইচ্ছা মতো চলবে। তোমার সমাজ না থাকলেও আমার তো আছে। বাবার কথাটা মস্তিষ্কের এফর ওপর করে দিল কবিতার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মাঝে মাঝে পৃথিবীতে কিছু মানুষের সাথে বেশ বেইমানি হয়। সেই বেইমানিটা করে পৃথিবী নিজে কিংবা নিয়তি। লোকে তাকে পরিস্থিতির শিকার বলে চালিয়ে দিতে চায়, সান্ত্বনা শোনায়, কিন্তু যার সাথে ঘটে যায় সে জানে এই নিষ্ঠুরতম পরিবেশে টিকে থাকার লড়াই কতটা ধৈর্যের হয়। কবিতা সে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে সে জানে না। নিজেকে জীবনের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করালে হয়তো এমন পরীক্ষা আর দিতে হবে না। এক পুরুষে আসক্ত নারী হয়ে থাকবে, কিন্তু সমাজ ছিছে করবে। সৃষ্টিকর্তা শেষ বিচার অবধি শাস্তি দেবে। ইহকালের যন্ত্রণার জন্য সে পরকাল নষ্ট করতে পারবে না বলেই হয়তো ওই পথে পা বাড়াচ্ছে না। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে। কবিতার কিছুই নেই। বাবার ঘর থেকে বেরিয়ে যাবার আগে তাকে তার বাবা জিজ্ঞেস করল, এখনো সময় আছে, অন্য কেউ পছন্দ থাকলে জানিয়ে দাও। গতবারের মতো এবারও সবার কাছে আমার মাথা নিচু করিও না।
কি বোঝাতে চাচ্ছেন আব্বা? আমার কারোর সাথে সম্পর্ক আছে কিনা? না আব্বা, নিশ্চিন্ত থাকুন। গতবারেও তো এমন কিছুই হয়েছিল কবিতা, আমি তখন নিশ্চিন্ত ছিলাম। এবার নই। তুমি যে অবধি শ্বশুরবাড়ি চলে না যাচ্ছ, আমার শান্তি বা তোমার প্রতি বিশ্বাস কিছুই নেই। কবিতা আর কোনো জবাব বা প্রশ্ন কিছুই করেনি, কেবল তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে বসে রইল চুপচাপ। নিয়তি তাকে নিয়ে কোনো খেলায় মগ্ন হয়েছে। শাফিনের সাথে পালিয়ে যাওয়ার 2 দিন পূর্বে তার বাবা একটা বিয়ের সম্বন্ধ এনেছিল। ছেলে দেশের বাইরে থাকে, বড় রাষ্ট্র, মেয়েকে সুখে রাখবে। 18 বার হওয়া মেয়ের সিদ্ধান্ত জানতে না চাইলেও জিজ্ঞেস করেছিল কোনো আপত্তি আছে কিনা। কবিতা ভালো মন্দ কিছুই না বলাতে ধরেও নিয়েছিল তার আপত্তি নেই। কিন্তু যেদিন ছেলে দেখতে আসবে তার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে যায় কবিতা। শাফিনের হাত ধরে গিয়ে উঠে শহরের 2 কামরার এক বাসায়। কাজী অফিস থেকে বিয়ে করেছিল। তাদের চোখে তখন সংসার করার এক স্বপ্ন ছিল, যে স্বপ্নের কারণে কবিতা সেদিন বাবার অপমান হতে পারে এটাও ভাবতে ভুলে গিয়েছিল। আজ বাবার বলা কথাগুলো তীরের ফলার মতো গায়ে লাগলেও কিছুই জবাব দিতে পারল না। প্রতিনিয়ত এমন কথা শুনতে পারবে না সে। এর চেয়ে আবিদের সাথে শর্তের বিয়েটাই ভালো। কবিতার ঘোর কাটল দরজায় যখন শব্দ হলো। দরজা খুলে দেখতে পেল 5টা কুরিয়ারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাই এবং ভাবি। ধীরে ধীরে প্যাকেটগুলো খুলে দেখল এখানে সে সবগুলো শাড়ি রয়েছে, যেগুলো গতকাল আবিদ তাকে দেখিয়েছিল। বিস্মিত নাকি বিরক্ত, কোনটা হবে কবিতা? দামি দামি 5টা বিয়ের শাড়িতেও তার মন ভালো হলো না। উল্টো ভীষণ ভীষণ কান্না পেল। তার কাছে এই শাড়িগুলো মূল্যহীন, ওই 2000 টাকার অল্প দামের শাড়ির কাছে। কবিতা শাড়িগুলোকে সাইডে রেখে নিজের লাগেজ খুলে তার বিয়ের শাড়িটা বের করলো। মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসল সে। শাফিনকে ভুলতে তো বিয়েটা করছে না, তবে কেন এত সাজসজ্জা হবে? শাফিন ব্যতীত কেউ ছিল না, আবিদ কেউ হবে না। এই শর্তে রাজি হওয়া বিয়েতে আবিদের শাড়ি পরার প্রয়োজন বোধ করছে না সে। মুখ ফুটে কিছু বলল না। এই মুহূর্তে কিছু বলা মানে যে কোনো সময় এই পুরনো শাড়িটাকে কেউ সরিয়ে ফেলবে। গ্রিন টির কাপে চুমুক দিয়ে ক্রিশ্চিয়ানা আবিদের দিকে তাকালো। ট্রেডমিলে প্রায় ঘণ্টাখানেক যাবৎ দৌড়াচ্ছে সে। সুঠাম দেহ চকচক করছে, তাতে জমে থাকা ঘামে। দৃষ্টি ফেরিয়ে নিল সে। বয়ফ্রেন্ডকে এভাবে দেখার অধিকার আছে তার, কিন্তু আবিদ কিছুটা লজ্জাশীল। যত্রতত্র চুমুতে তার আপত্তি। লিভিনে থাকতে চেয়েছিল ক্রিশ্চিয়ানা, কিন্তু এতেও তার না ছিল। শরীরী উত্তাপকে খুব সহজে এড়িয়ে যায় এই পুরুষ। তার এই গুণটাই যেন বেশ পছন্দ মেয়েটার। এই যে গতকাল সন্ধেতে শর্টস পরে সে এসেছিল, হাতে স্কচ নিয়ে আহ্বান জানিয়েছিল, অথচ আবিদ নামের প্রেমিক পুরুষ হাসি দেখিয়ে তাকে ঘায়েল করলো, প্রত্যাখ্যান করলো তার শরীরে আহ্বান। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই ক্রিশ্চিয়ানার। বেস্টফ্রেন্ডের সাথে গতরাত উদ্দামতা ছড়িয়েছে সি বিচের লেট নাইট পার্টিতে। তার কাছে শরীরী প্রেমটা দৈনন্দিন চাহিদা তথা বেসিক নিডের মতো। কোথাও না কোথাও থেকে তো পূর্ণ করতে হবে। আবিদের প্রত্যাখ্যান তো আর চাহিদা বসিয়ে রাখবে না। প্রিন্স, কিছু ভাবছো তুমি? তোমাকে চিন্তিত লাগছে? আমাকে খুব সম্ভবত দেশে ফিরতে হবে। কেন, কেউ অসুস্থ? আমি যাচ্ছি তো তোমার সাথে। আবিদ পুনরায় দ্বিধায় পড়ে যায়। কবিতার বিষয়ে ক্রিশ্চিয়ানাকে জানানো দরকার। লুকিয়ে এই কাজ করতে মন চাইছে না, কিন্তু সবেমাত্র ক্রিশ্চিয়ানার বাবা গত হয়েছে। মেয়েটা মানসিক ট্রমা নিতে পারবে তো? কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ফোনের রিংটোন বেজে উঠল। দেশ থেকে তার মা কল দিয়েছে, যে অপর প্রান্ত থেকে বলছে, তৈরি হয়ে নাও আবিদ, সময় আর নেই আমাদের হাতে। আজকে মিনিট 10 পর আমি কল দিচ্ছি। কবিতার সাথে তোমার আজকেই বিয়ে। মা, বিয়েটা 2 দিন পর ছিল, হুট করে আজকে কেন? কবিতার জন্য। ও হয়তো আত্মঘাতী হওয়ার চিন্তা করছে। এমনটাই বলল ওর বাবা। তোমার সাথে বিয়েটা হলে তুমি ওকে সময় দিতে পারবে, তখন এসব চিন্তা আসবে না। তাই তুমি দ্রুত তৈরি হয়ে নাও। আবিদ অসহায় দৃষ্টিতে একবার ক্রিশ্চিয়ানের দিকে তাকালো। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কি জবাব দেবে আবিদ? নিজের চেনা ঘর, চেনা বিছানা, অথচ অচেনা এক অনুভূতি নিয়ে বসে আছে কবিতা। তার গায়ে জড়িয়েছে লাল রঙের শাড়ি। শাড়িটা শাফিনের কিনে দেওয়া। তাদের বিয়ের দিন পড়েছিল। পুনরায় স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলোকে সে জমিয়ে রেখে করেছে কেবল শ্বাস ভারী। যখন কবিতা বুঝতে পেরেছিল শাফিন মারা গেছে, তখন প্রথমে ভেবেছিল এটা মিথ্যে কিংবা নিছক অভিনয় করছে ছেলেটা। তার শিরদাঁড়া বেয়ে নেমে যাওয়া ঠান্ডা স্রোত কিংবা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। গতরাতেও হাসপাতালের কেবিনে শাফিন তাকে বুকে নিয়ে ঘুমানোর আবদার করেছিল। কবিতা স্মিত হেসে বলেছিল, যখন তখন ডাক্তার নার্স আসে, তারা দেখলে কি বলবে? আর মা তো রাতে থাকবে।
মাকে বলে বাড়ি পাঠিয়ে দেব বউ। আমার কেমন যেন অস্থিতিশীল লাগছে নিজেকে। তুমি এই শেষবারের মতো বুকে মাথা রেখে ঘুমাও, আমি আর আবদার করব না। শাফিনের বলা শেষবারের মতন কথাটা তীরের ফলার মতো বিঁধেছিল কবিতার মনে। মেকি ধমকেও দিয়েছিল, কিন্তু স্বামীর আবদার ফেলে দেয়নি সে। ক্যানোলা করা হাতটা অধিকাংশ সময় তার পিঠে ছিল। সে রাতে দুজনের কত গল্প। সুস্থ হলে একটা বার সমুদ্র দেখতে যাবে, পাহাড়ে সূর্যাস্ত দেখবে, কিংবা কবিতার জন্য নতুন একটা মোবাইল ফোন তো নিতে হবে। 2 কামরার বাসাটা বদলে একটা বড় বাসা নিতে হবে। শাফিনের ইনকাম ধীরে ধীরে বাড়ছে। নতুন একটা প্রাণ এবার তাদের মাঝে আসার সময় হয়েছে। কবিতা চাকরি করবে না। ক্লান্ত শাফিন যখন বাসায় ফিরবে তখন কবিতা নালিশ করবে তাদের মেয়ের নামে। শাফিন তখন মেয়ের পক্ষ নিবে। এমন হাজারো স্বপ্ন তারা দুজন সে রাতে দেখেছিল। শাফিনের চোখের ঘুম ছিল না, কিন্তু কবিতার চোখে ছিল রাজ্যের ঘুম। কে জানতো শাফিন চিরতরে ঘুমাবে? না হলে কবিতা সে রাতে কখনোই ঘুমাতো না। শাফিনের সব কথা শুনত, তার সব আবদার রাখত। হাসপাতাল থেকে তাকে নিয়ে পালিয়ে যেত দূরে কোথাও, যেখানে শাফিনের শ্বাস নিতে কোনো কষ্ট হতো না, কোনো কষ্টই না। কিন্তু কবিতা পারেনি। সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরেও শাফিনের মুখে কেমন স্নিগ্ধতা ছিল। কবিতা বুঝল শাফিন বুঝি সুস্থ হয়েই গেল। ডাক্তারকে বলে আজই তাকে নিয়ে বাসায় ফিরেছিল, কিন্তু শাফিনকে হারিয়ে এক মুহূর্তে পরিচয় বদলে সে হয়ে গেল আবিদের স্ত্রী। আজ সন্ধ্যাবেলা মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়েছে তাদের। আবিদের দিকে তাকানোর সাহস করেনি সে। আজ অবধি তার কোনো ছবি দেখেনি। শাফিনের কাছে শুনেছিল ছবি তুলে রাখাটা পছন্দ করতেন না শাফিনের দাদি, তাই প্রয়োজন ছাড়া কারোর ছবি তোলা হয়নি। কবিতার তাকে দেখার আগ্রহ অবধি হয়নি। যে মানুষটার নামটা কেবল চাই, তার বেঁচে থাকার জন্য কেবল একটা নামের প্রয়োজন, সে মানুষ নিয়ে কোনো আগ্রহ দেখানোর ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে। বিছানায় শাড়ি পরিহিত অবস্থায় গা এলিয়ে দিল সে। পাশের ঘর থেকে লোকজনের কানাঘুষা শুনতে পেল। কে একজন বলছে, বউ আগেরটাই তো আনলা ভাবি, দেখো আবার কপাল যেন সেই আগেরটাই না হয়। পোলা যায় তোমার যায়, পোলার বউয়ের অঙ্গে কোনো শোক নাই। তার শাশুড়ি কি জবাব দিল সে শুনতে পেল না। তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে হারানোর শোক আমার সারা অঙ্গে হোক। পরক্ষণেই স্ক্রিনে আবিদার নাম ভেসে উঠতে ফোন কেটে দিল সে। আজ পুরো রাত সে শাফিনের স্মৃতিতে কাটাতে চায়। সেখানে বর্তমানের কোনো স্পর্শ চায় না। অতীত যতই ধোঁয়াশায় থাকুক, অতীত মানুষকে বাঁচতে প্রেরণা দেয়। বর্তমানের ক্ষতবিক্ষত আঘাতে মানুষ অতীতেই ডুব দেয়। অথচ লোকে বলে অতীত ভুলে যাও। যে অতীত ভুলে যেতে পারে সে অতীতকে কখনো ভালোই বাসেনি। নিছক অভিনয় করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল কবিতার। ডান হাতটা তার ভীষণ ব্যথা করছে। গতরাতে শাফিনকে সে স্বপ্ন দেখেছে। যে স্বপ্নে শাফিন ছিল তার হাতের নাগালে। চলে যাওয়ার পূর্বে কেবল বলে গেল, কবিতা তুমি আমার বড় আহ্লাদের মানুষ, আমার বউ। আমার জন্য তুমি আমার পরিবারের খেয়াল রাখবে না? একইভাবে সে বলতো যখন সে জীবিত ছিল। কবিতা তখনও তাকে কথা দিয়েছিল এবং স্বপ্নেও তাকে কথা দিয়ে বলল, আমি খেয়াল রাখবো, কিন্তু তুমি কথা দাও তুমি ফিরবে। শাফিন উঠে যেতে যেতে বলল, তুমি হয়তো খেয়াল করোইনি, আমি ফিরেছি যে। সকালে নাস্তা বানাতে রান্নাঘরে পা দিতেই কবিতার শাশুড়ি তাকে বলল, আমি বানিয়ে দিচ্ছি, আমরা মানুষ মাত্র 3 জন, 3 দুগুণে 6টা রুটি লাগে আমাদের, তোমার কষ্ট করতে হবে না। কষ্টের কিছু নেই মা, আপনি না হয় রুটি সেঁকে দিন, আমি বানিয়ে দিচ্ছি। কবিতা কেবল রুটি নয়, সাথে ডিম পোচ এবং শশাও কেটে নিল। নাস্তার টেবিলে বসে শাফিনের বাবা বলল, তুমি আমার মেয়ে হয়েই থাকো এ বাড়িতে। আবিদ কবে ফিরবে সেটা কিছু বলেনি। যতদূর বুঝলাম তুমিও তার কাছে যেতে ইচ্ছুক না এখন। আমরা তোমাকে আর জোর করব না। তোমার মা জেদ ধরেছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসার, তাই নিয়ে এলাম। কিন্তু মা, একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো সম্পর্ক হচ্ছে বীজ তলার মতন। তুমি বীজ রোপণ করে কিভাবে তার যত্ন নিবে সেটার ওপর নির্ভর করবে চারা গাছের ভবিষ্যৎ। তুমি যত্ন নিলে চারা গাছ থেকে একদিন বৃক্ষ হবে, কিন্তু যত্ন না নিলে অঙ্কুরিত হতে হতেও নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের দুজনের এই একটা সম্পর্কের সাথে আমাদের দুটো পরিবারের কয়েকজন মানুষের মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে। তোমাদের জন্য আমরা সব সময় আছি। কবিতা কিছু না বলে মাথা নিচু করে রইল। সে মুহূর্তে তার শাশুড়ি বলে উঠল, এই সমাজ ভয়ঙ্কর মা, আগুনের মতো দাউ দাউ করে জ্বালিয়ে শেষ করে দেবে। এই সমাজে বিধবা মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অল্প বয়স হলে তার দিকে গ্যাসোলিন হাতে এগিয়ে আসে। কবিতা নিজেও জানে কথাগুলো, কিন্তু শাফিনের জায়গা কাউকে দিবে না। আবিদেরও প্রেমিকা আছে, সেটা সে জানে, তাই এদিক থেকে সে নিশ্চিত। এর পরের দিনগুলো বেশ ভালো যাচ্ছিল কবিতার। শাফিনের স্মৃতি একটু একটু করে জিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে সে।
দুই বাবার অনুরোধে পুনরায় লেখাপড়াও শুরু করেছে। দেখতে দেখতে শাফিনের মৃত্যুর 1 বছর হয়ে গেল। সেদিন নিজ হাতে রান্না করে এতিম বাচ্চাদের খাইয়েছে সে। দূর থেকে তার কবর দেখে নানান কথা বলার সময় হুট করে মনে পড়ে যায় শাফিন সমুদ্র দেখতে চেয়েছিল। এর পরের সপ্তাহে শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে বাবার বাসায় গিয়ে ভাইকে জানালো সে সমুদ্র দেখতে যাবে। আপত্তি করল না কেউ। সমুদ্র পাড়ে দাঁড়াতেই কবিতা খেয়াল করলো তার পাশে শাফিন দাঁড়িয়ে আছে। সেই চুল, চোখ এবং ঠোঁটে হাসি। পাশাপাশি দাঁড়িয়ে স্মিত হেসে ছেলেটা কিছু বলতে চাইল। কবিতা জানে যে শাফিনকে কল্পনায় দেখে কিন্তু নিজের এই ভুলটা কখনোই সে ভাঙতে চায় না। সে চায় অন্তত কল্পনায় সুখী হোক। সমুদ্রের পানি ছুঁয়ে যায় তার পা দুখানি। শিউরে ওঠে সে। সমুদ্রের পাড়ের তীব্র বাতাসের বুকে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলে, তুমি আমার আজন্মকালের সুখ। তোমায় আমি ভালোবাসি না, তোমায় আমার মাঝে নিয়ে আমি বসত করি। আবিদের সাথে এই মুহূর্তে তার নামে মাত্র কথা হয়। আবিদ ইচ্ছে করে কবিতার ফোনে কল দেয় যাতে তার মায়ের সন্দেহ না হয় যে তাদের মাঝে কোনো কিছু ঠিক নেই। কবিতার ফোনে মা কথা বলার পর দীর্ঘ সময় কবিতা নিজের রুমে অবস্থান করে কিংবা কোনো দিন আগেই কল দেয় আবিদ। দুই পাশে দুজনের নীরবতা। আধ ঘন্টা কিংবা এর বেশি সময় পার হলে কবিতা বলে ওঠে, মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মায়ের সামনে দুটো কথা বলে ফোন দিয়ে চলে আসে। ঈদে কিংবা বিশেষ দিনে আবিদ উপহার পাঠাতে ভোলে না। ইদানিং সবাই বেশ খুশি হয় কবিতার সুখ দেখে। নিরালায় বসে কবিতা ভাবে, মানুষ কি বোকা, লোক দেখানোর সুখে অন্যকে সুখী ভেবে বসে। দেখতে দেখতে পার হলো 2 বছর। আজ আবিদের দেশে আসার দিন। অহেতুক ভয়ে সেটি আছে কবিতা নামের মেয়েটা। লোকের সামনে আবিদ তার স্বামী। রাতের আধারে সেই স্বামী নামের পুরুষ যদি অধিকার চেয়ে বসে। নানান চিন্তায় ঘুম হয়নি তার কয়েকদিন। অমনোযোগী ভঙ্গিতে রান্নাঘরে রান্না করছিল যখন তার শ্বশুর তাকে ডেকে বলল, মারে বাইরে আয়, আমার বাপজানে আসছে। আজ হাজার চাইলেও শাফিনকে কল্পনায় আনতে পারছে না কবিতা। শাফিন যেন উবে গেছে হুট করে। ধীর পায়ে দরজায় এসে দাঁড়ালো সে। আবিদের হাতের দিকে দৃষ্টি পড়ল। চমকে উঠেছে সে। শাফিনের মতো আবিদের হাতের শিরা উপশিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে। রাতের খাবার খাওয়ার পর দ্রুত নিজের রুমে ফিরে এলো কবিতা। আবিদ নামের মানুষটাকে কখনো ওভাবে সে দেখেনি। একদিন ঝাপসা দৃষ্টিতে দেখেছিল, কিন্তু সে সময়ের কোনো স্মৃতি তার মনে নেই। বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। না, সিরিয়ালের মেয়েদের মতন হাতে কিছু রাখেনি। আবিদকে আঘাত করার ইচ্ছাও নেই, কারণ এই কয়েক বছরে কবিতা তাকে যতটা চিনেছে সেটা হলো আবিদ একজন সুপুরুষ। আর সুপুরুষরা নারীকে সম্মান করতে জানে। ভোরবেলা এক ফালি রোদ যখন জানলা দিয়ে উঁকি দিল তখন আবিদ ঘুমিয়ে আছে কবিতার পাশে। তাদের দুজনের মাঝে এক আসমান দূরত্ব। কবিতা ঘুম ভেঙে আধ বোঝা চোখে দেখতে পেল তার পাশে শাফিন ঘুমিয়ে আছে। সে ভাবল শাফিন বুঝে কল্পনা এসেছে, কিন্তু ঘুমন্ত মানুষটার মুখশ্রীতে স্পর্শ করতেই তার ভুল ভেঙে গেল। ভূত দেখার মতো চমকে উঠেছে সে। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। শাফিন তার সামনে শেষ শ্বাস ত্যাগ করেছে। তবে একে পুরো দিন বারবার এই মানুষটার দিকে তাকিয়েছিল কবিতা। শেষ অবধি কথার ছলে জানতে পারল আবিদ এবং শাফিনের চেহারায় ভীষণ ভীষণ মিল রয়েছে। দূর থেকে নয়, অনেক সময় কাছ থেকে দেখলেও তাদের একই মনে হতো। অথচ দুজনের বয়সের তফাৎ 2 বছরেরও বেশি। কবিতা বারবার ওই চেহারার দিকে তাকিয়ে থাকে। আবিদ তাকালেই চোখ ফিরিয়ে নেয়। আবিদ স্মিত হাসে। মেয়েটার ব্যতিব্যস্ত হওয়ার অভিনয় তাকে বেশ আনন্দ দিচ্ছে। একদিন ভোরবেলা কবিতা বসেছিল রাস্তার ধারে। লাল রঙা শাড়ি, হাতে 2 গাছা স্বর্ণের চুড়ি এবং নাকের নাক ফুলে তাকে নতুন বউয়ের মতন লাগছিল। এখান থেকে শাফিনের কবর দেখা যায়। আবিদ ফিরে এসে তার কবরে পুনরায় মাটি দিয়ে উঁচু করেছে। কবিতা এখানে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার কিছু বলে। দূর থেকে আবিদ তাকে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলল, জানো তো, আমার একটা প্রেমিকা ছিল। ছিল কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আর ইচ্ছেই হলো না। মনে হচ্ছিল আমি তোমাকে ঠকাচ্ছি। আমার কোনো আপত্তি তো ছিল না, কিন্তু আমার ছিল। আমাদের সম্পর্কটা অদ্ভুত হলেও আমরা একটা সম্পর্কে জড়িয়েছি কবিতা। এটাকে আমি সম্মান করি। জানেন, শাফিন নেই আজ 3 বছরেরও বেশি সময়। আমি ওকে নিজের মাঝে নিয়ে বেঁচে আছি। জানি তুমি শাফিনকে অনেক ভালোবাসো। সেদিন সকালে আপনাকে দেখে ভেবেছিলাম শাফিন। অদ্ভুত তাই না? হয়তো তার দেহের শেষ অংশটাও মাটির সাথে মিশে যাচ্ছে। ও আমার ভাই ছিল, তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব। তুমি না চাইলেও আমাকে তোমার পাশে সারা জীবন পাবে। আমি তো চাই না আমাদের মাঝে কথা হয়েছিল। আমি তোমার জন্য অপেক্ষা করব, না হয় পুরোটা জীবন অপেক্ষা করব। আমি অপেক্ষায় থেকে থেকে তোমার প্রেমে পড়ব, তোমায় আগলে নিব এবং ভালোবাসবো। কবিতা নিশ্চুপে তাকিয়ে রইল শাফিনের কবরের দিকে। হুট করে সে অনুভব করল তার কল্পনার শাফিনকে, যে হাত ইশারায় ধরতে বলছে আবিদের হাত।
কবিতা উঠে দাঁড়ালো। শাফিন বা আবিদের এই আবদার সে কোনোদিন মানবে না, অথচ সে নিজেকে ভুল প্রমাণিত করল যেদিন আবিদের ছোট একটা বাইক দুর্ঘটনা ঘটল। কান্নাকাটি করে সে অস্থির হয়ে ছুটে গেল হাসপাতালে। আবিদের সামান্য ও শব্দে রাগ করল নার্সদের সাথে। আবিদ ইশারায় নার্সদের থেকে তখন মাফ চাইতে ব্যস্ত। কেবিন ফাঁকা হতেই আবিদ তাকে প্রশ্ন করল, আমায় ভালোবাসলে কবে আমার বেনে বউ? আমি ভালোবাসিনি তো, আমি কেবল মায়ায় পড়েছি আপনার, আজন্মকালের মায়ায়।